এখন ঘড়িতে বাজছে ওই 11:30টার মতো। আর আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। কালকে আমার হাজবেন্ডের ওটি হয়েছে। তোমাদের সঙ্গে যখন সবটাই শেয়ার করছি, সুখটা, আমার নিজের সুখের দিনগুলো, তাহলে দুঃখের দিনগুলোতে কেনই বা শেয়ার করব না? কেন কি তোমরাও তো আমার একটা পরিবার, তাই না? কালকে সারাটা দিন আমার অবস্থা খুবই খারাপ ছিল। মানে কি বলবো, অনেক খারাপ। আর কালকে রাতে আমি বাড়ি ফিরতে পারিনি। বৃহস্পতিবার আমার বরের ওটি হয়েছিল। অপারেশনটাও বৃহস্পতিবারকে হয়েছিল। সন্ধ্যা 6টায় নিয়ে গেছিলো, রাত্রি 10টায় বেডে দেওয়া হয়েছে। আমার বাড়িটা থেকে নার্সিংহোম যেহেতু অনেকটা দূর, সেই কারণে আমি আর বাড়ি ফিরতে পারিনি। আর বাড়ি না ফেরার পেছনে আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ওখান থেকে বলে দিয়েছিল যে আজকে রাত্রিবেলা কোনো কিছু খাবার দেওয়া যাবে না। বেডে দেওয়ার পরেও পেশেন্টকে 11টা পর্যন্ত কিচ্ছু দেবে না। 11টার সময় একটু জল আর বিস্কুট দেবে প্রথমে। তারপর যদি তার খিদে পায় তাহলে 11:30 পর, পৌনে 12টা নাগাদ তোমরা ভারী খাবার দেবে। তো যেহেতু আমার বাড়িতে আমি একা আর আমার ভাই, তো অপারেশনটা হওয়ার কথা ছিল 3টে-4টের সময়। আমাদেরকে বলেছিল 3টা নাহলে 4টের সময় করব। কিন্তু সেই সময় তারপরে আমাদেরকে বলল যে 4টা না, ওটা 6টা বাজবে। তার কারণ একটা এমার্জেন্সি কেস এসে গেছে, তো সেটা আগে সেরে তারপরে স্যার এটা করবে। তো তখন তো আমরা মানে ভীষণ কি বলবো, একটু বিরক্তই হচ্ছিলাম। তো নার্সিংহোমে আমাদের সাথে অনেক কিছুই ঘটনা ঘটেছে বন্ধুরা। তো সেইটা নিয়ে আলাদা একটা ভিডিও দেব, এটাতে বললে অনেকটা বড় হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আর এদিকে আমার বর খিদায় ছটফট করছিল। তার কারণ সকালবেলা সেই দিনকে আমি খাবার ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, যেহেতু ওইখানে খাবার মানে বাইরের দোকানে খাবার খেতে পাচ্ছিল না, ওই ইডলি ধোসা ওইসব খেতে পারে না। তো ঘর থেকে আমি ভাত তরকারি করে নিয়ে গেছিলাম, সেটা আমি ওই 10:30 পৌনে 11টার সময় খাইয়ে দিয়েছিলাম দিনের বেলা। বলেছিল 12টার পর থেকে কিচ্ছু দেওয়া যাবে না, জলটা পর্যন্ত পেশেন্ট খাবে না। তো 12টা থেকে মানুষটা না খেয়েছিল, প্রচুর পরিমাণ ওকে খিদে পাচ্ছিল 6টার সময়, 6টা পর্যন্ত। তো যাই হোক, খিদে সহ্য করে ছিল। আর তারপরে বলছিল বেশি যদি খিদে পায় আমরা স্যালাইন চালিয়ে দেবো। আমরা বললাম না, অতটা খিদে সহ্য করতে পারবে? বারবার কথায় কথায় স্যালাইন চালানোটাও ঠিক না। ঠিক আছে, এখানে কি বিলটা তো আমাদেরকেই দিতে হবে, তাই না? তো সেই কারণে আমার বর একটু সহ্যই করেছিল কষ্টটা। তারপরে মানে দেখো, আমার বরের যে অপারেশনটা হয়েছে সেটা তোমাদেরকে বলবো। আমার বরকে দরকার হয় ক্যামেরার সামনে আনবো, এনে তোমরা ওর মুখে শুনে নিও। কেন কি ওটির ভেতরে তো আমি ছিলাম না, ও ভালো করে বলতে পারবে। তো যে অপারেশনটা সেটাতে বেশিক্ষণের অপারেশন কিন্তু না। হ্যাঁ, তবুও সব রেডি করে করতে হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। কিন্তু 6টার সময় ওটি মানে বেড থেকে নিয়ে গেছে ওটিতে, 10টার সময় আবার বেডে দিয়েছে। তাহলে ভাবো আমার সেই সময় পরিস্থিতিটা কী রকম ছিল। আমার ভাই, সে মানে কি বলবো, আমার থেকে 4-5 বছরের ছোট। তো অতটাও তার কোনো অভিজ্ঞতা নেই। সে মানে একটা কি বলবো, আমার একটা সাপোর্ট হিসেবে ছিল। আর আমার বাবার বাড়ি থেকেও কেউ সেরকমভাবে আসতে পারেনি। বোন এসেছিল, তবে তখন ওটি হয়ে গেছিলো, ঠিক আছে? তো আর আমার ছেলেকে পিসি রেখেছিল, তো পিসিও যেতে পারেনি। এবার যত দেরি হচ্ছে বারবার খালি ছুটছি। একবার রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করছি, একবার নার্স দিদিরা যে ওরা বসে আছে তাদেরকে গিয়ে বলছি যে ওটি থেকে কেউ বেরিয়েছে, এত দেরি কেন হচ্ছে? যত ঘড়ির কাঁটা বাড়ছে তত মানে আমাদের টেনশন বাড়ছে। এক একবার তো আমি মানে মুখ ঢাকা দিয়ে কান্না করে ফেলছি, এরকম একটা ব্যাপার। কিন্তু কি বলতো, মানুষকে চোখের জলটাও দেখানো যায় না, লোক ভাববে কি না কি কীরকম। হ্যাঁ, এইরকম অনেকেই মন্তব্য করে থাকে, কিন্তু যার হয় তখন সেই বুঝতে পারে, জানো তো? এই কষ্টটা শুধুমাত্র যার হয় সেই বুঝতে পারে। তো এবার কেন কি দেখো, আমি 1-2 জনের সাথে কথা বলেছিলাম, তো তারা বলে দিয়েছিল যে এই অপারেশনে এত সময়ই লাগবে। সেই জায়গায় 1.5 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা হয়, তোমরাই বলো তোমাদের কীরকম পেশেন্স
থাকতে পারবে পেশেন্স ধরে। তো এবার অনেকক্ষণ আমরা মানে ভাই বোন দুজনই ওপর নিচেও হচ্ছি। 3 তলাতে আমরা ছিলাম, ওদের নিচতলাতে রিসেপশন, 3 তলাতেও দিদিরা ছিল, সিস্টার দিদিরা। তো তারপরে আমাদেরকে 9:30টার সময় বলল যে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, তো কোনো একজন চলো যে দেখা করে আসবে। তো যখন আমি গেছি বন্ধুরা, ভগবান করুক কোনো দিন আমার শত্রুকেও যেন তার পরিবারের কোনো মানুষকে এইরকম অবস্থায় না দেখতে হয়, এটাই আমি ভগবানের কাছে চাই। কেন কি রোগ জ্বালা অসুখ বিসুখ এগুলো যে কত খারাপ। এমনি সর্দি কাশি এগুলো হয় ঠিক আছে, কিন্তু কোনো মানুষ ওটিতে আছে, সেই সিচুয়েশনে আমার কোনো শত্রুও যদি থেকে থাকে, তাকেও তার পরিবারের কোনো মানুষকে যেন না দেখতে হয়। তো আমি দেখছি আমার বরের নাকের মধ্যে ওই যেহেতু অজ্ঞান করেছিল, তো নাকের মধ্যে অক্সিজেনের জন্য ওই যেটা লাগায় ওটা লাগানো ছিল, আর কোনো হোশ নেই, খালি একটু একটু কথা বলতে পারছে। মানে আমি তো মানে কি বলবো, আমি কি আমাকে ডক্টর ওখানে যে ছিল তারা বলছে যে কথা বলো, তো আমি কথা মানে কি কথা বলবো আমি বুঝতে পারছিলাম না। আমি খালি বলছি আমি এমনি বলছি হ্যালো আমাকে শুনতে পাচ্ছ, এই রকম ভাবো। মানে আমার তখন মানসিকভাবে আমি পুরোটাই ভেঙে পড়েছি, পুরোটাই। ঠিক আছে, মানে তাকে যে বলবো যে তুমি কেমন আছো, তোমার কি অসুবিধা হচ্ছে, সেই সব না বলে আমি বলছি হ্যালো ওঠো, হ্যালো তোমাকে ভালো লাগছে, এই সব কথা বলছি। কেন কি সারাদিন এত ফোন আসছে মানুষকে হ্যালো হ্যালো বলতে বলতে আমার বরকেও হ্যালো বলছি। তারপরে যাই হোক এক দুটো কথা বললাম, তোমার কষ্ট হচ্ছে, ও তো কথা বলতে পারছে না, হু না আর হ্যাঁ করলো। তারপরে আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয়নি, বললো 10টা নাগাদ আমরা সিট বেডে দিয়ে দেবো, আপনারা যান, রুগী সুস্থ আছে, কোনো অসুবিধে নেই। তারপরে 10টা পর্যন্ত অপেক্ষা করলাম। সেদিন সারা দিন কিচ্ছু খাওয়া নেই, সেই সকাল 9টার সময় বাড়ি থেকে যা খেয়ে গেছি সেই খাওয়া। ভাই বাইরে গেছিলো, ও খেয়ে এসছিলো, আমার জন্য নিয়ে এসছে, জোর করে বলছে দিদি খেয়ে নে, তুই যদি সুস্থ না থাকিস তাহলে জামাইবাবুকে কে দেখবে, এমনি বলতে তখন 2টো চারেক মুখে দিয়েছিলাম। 10টা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে 10টার সময় ডাক্তারবাবু আসলেন, বললেন কোনো ভয়ের বিষয় নেই, সুন্দরভাবে কাজটা হয়েছে। এবার কালকে আরও একবার আমরা এক্স রে করে দেখব যে কাজটা কতটা সাকসেস হয়েছে, তারপরেই আমরা রেজাল্ট দিতে পারবো। তো আজকে হচ্ছে তোমার শুক্রবার, ঠিক আছে, আজকে আমি রাত্রে বাড়ি চলে এসেছি, এসে এখন ভিডিওটা করছি। এই ভিডিওটা তোমাদেরকে কবে দিতে পারবো আমি জানি না, তবে ভিডিওটা আমি বানিয়ে রাখছি বন্ধুরা। মানসিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে বলো বা শারীরিক দিক দিয়ে, দিকেই আমি ভেঙে পড়েছি। সেটা আমার চোখ মুখ কথা বলা সব কিছু দেখে বুঝতে পারছো। সব সময় ক্যামেরার সামনেও কান্না করা যায় না, আর সবথেকে বড় কথা আমি তো সবার সামনে কান্না করতেই পারি না। আমার যত কষ্ট হয় আমার মনের মধ্যে, আমি মনে করি যে আমি যদি উম চোখের জলটা সবাইকে দেখিয়ে দিই, হয়তো আমিই কমজোর হয়ে যাব। তো চোখের জল কাউকে দেখানো যাবে না। নিজেকে শক্ত হতে হবে আর এই লড়াইটা আমাকে করে যেতে হবে। এই মনে আশা নিয়ে আমি যুদ্ধে কতটা জিতেছি সেটা এখন আমি বলতে পারবো না। তবে এখনও লড়াই অনেক বাকি, কেন কি এখনও সেই মানুষটাকে আমাকে বাড়ি নিয়ে আসতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সোনাই, জানো তোমরা, ওইটুকু একটা বাচ্চা, 3 বছর বয়স হয়নি আমার ছেলের এখনও, 2.5 বছর 2 মাস বয়স, সেই ছেলে রাত্রিবেলা আমি ফোন করছি, বাবা আমি তো যেতে পারবো না, আজকে আমাকে বাবার কাছে থাকতে হবে, তুমি দিদার কাছে ঘুমিয়ে যাবে। তো সে বলছে হ্যাঁ মা আমি ঘুমিয়ে যাব, তুমি বাবার কাছে থাকো। মানে সত্যি এটা ভগবানের দান ছাড়া কিচ্ছু না। ভগবান মনে হয় ওকে মানে এটা বরদান দিয়েছে যে মা এখন বাবাকে নিয়ে ব্যস্ত আছে, তুমি দিদার কাছে রাত্রে ঘুমিয়ে যাও। এই এত বছরে একটা দিন এরকম হয়নি যে আমি সোনাইকে ছেড়ে ঘুমিয়েছি। আমার বাচ্চাটাকে পিসি রাত্রিবেলা রেখেছিল, যেই রাতে অপারেশন হয়েছিল সেই রাতে ফিরতে পারিনি আমি। কেন কি 12টার সময় মানুষটাকে খাওয়াবো, তারপরে স্যালাইন চলছিল, সেইগুলো বারবার উঠে উঠে আমাকে চেক করতে হচ্ছিল। তো তারপরে
অত রাতে আমি আসবো কী করে? আমাকে ওখান থেকে উবের করে বা অ্যা কিংবা অটো করে আসতে হবে। এত রাতে একটা মেয়ের আসাটাও অনেক বড় বিপদ বন্ধুরা। সে কারণে আমি নার্সিংহোমেই ছিলাম। তো যাই হোক, আ তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেকটা যুদ্ধে জয়ী হয়েছি। এবার দেখি আর কতটা বাকি। তোমাদেরকে একটু, একটু করে আমি আপডেট দেবো। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। কেন কি তোমাদের ভালোবাসার সত্যিই এখন প্রয়োজন। তার কারণ আমার বরের তো কাজ নেই। তারপর আমিও কাজে যেতে পারবো না যতদিন না মানুষটা সুস্থ হচ্ছে। কেন কি তার তো এই ডান হাত মানে খাবার হাতটা ভেঙেছে, অপারেশন হয়েছে। তো সেহেতু ১ মাস এখন আমাকে হয়তো ছুটি নিয়ে বাড়িতেই থাকতে হবে। তার সব কিছু করতে হবে। আর বাড়িতে তো আমার সেরকম কেউ নেই। তো যে ওকে দেখবে, একটা পেশেন্টকে তো সবসময় একটা মানুষ দেখতে লাগবে, তাই না? তো সেই জন্য তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন। তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যাও, মানসিক দিক দিয়ে একটু মেন্টালি সাপোর্ট করো। আর আমার কিচ্ছু লাগবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি আর আমার পরিবারটাকেও ভালো রাখতে পারি। টাটা।